আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আহ, আমাদের খুবই ভালো লাগছে যে তোমাদেরকে আমরা বীজগণিত টপিকসটি এবং পাটিগণিত টপিকসটি শেষ করে দিতে পেরেছি। আমাদের এই মুহূর্তে আমরা যে টপিকসটি পড়বো সেটা হচ্ছে যে জ্যামিতি এবং পরিমিতি। তো এই টপিকসটি পড়তে তোমাদেরকে এখানে খুব বেশি কষ্ট করতে হবে না, এই জন্য কারণ আমরা আমাদের হাই স্কুলে আমরা যে ধরনের জিনিসগুলো পড়েছি জ্যামিতি এবং পরিমিতিতে, সেই জিনিসগুলো একটু নতুন করে একটু আমরা ঝালাই করে নিব। আর এখানে নতুন করে কোনো কিছু এখানে পড়া লাগবে না। যেমন আমরা এখানে ত্রিভুজের যে জিনিসগুলো পড়াবো, তোমরা মোটামুটি এখানে আমরা যদি বলি একদম ক্লাস 6 থেকে তোমরা ক্লাস 10 পর্যন্ত যে ধরনের উপপাদ্য বা তুমি সূত্র পড়েছো, ওগুলো দিয়েই আমরা হচ্ছে যে এই টপিকগুলো পড়ে ফেলবো। তো আমরা এখানে যেটা পড়বো, আমরা পড়বো ত্রিভুজ, আমরা পড়বো চতুর্ভুজ, আমরা পড়বো বৃত্ত। তো আজকে প্রথম লেকচার আমরা সাধারণত ত্রিভুজ নিয়ে পড়বো। তো কি পড়বো এখানে? নতুন কিছুই আমি তোমাদের পড়াবো না। তোমরা মোটামুটি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে ধরনের শতসিদ্ধ, জ্যামিতি, আর বিভিন্ন প্রকার উপপাদ্য বা তুমি যে পরিমিতির যে ধরনের অঙ্কগুলো করেছো, সেগুলো নতুন করে আমরা একটু রিভিউ করব। আর নতুন করে কোনো কিছুই না। তার মানে এখানে বেসিক নলেজটা খুবই ইম্পর্টেন্ট। তুমি হাই স্কুলে কোন ধরনের বেসিক নিয়ে তুমি পড়াশোনা করছো, ওটা এখানে গুরুত্বপূর্ণ। তো আসো আমরা আমাদের পুরাতন যে জ্ঞানগুলি একটু ঝালাই করে নিই। এখানে নতুন করে কোনো কিছু আমরা পড়াচ্ছি না। দেখো, আমরা কথা বলো প্রথমে রেখা নিয়ে। তো রেখা কি জিনিস? রেখা হচ্ছে তোমার আমাদের একটা বিন্দুর চলার পথ। এখন এখানে একটা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে এই চলার পথটা কিন্তু শেষ নাই, দুদিকে কি হচ্ছে, চলতেছে। এ হচ্ছে রেখা। আবার ধরো, তার মানে এর একটা স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট কোনোটাই নাই। আবার ধরো, শুরু হয়েছে এখান থেকে, চলতেছে, শেষ নাই কিন্তু, শুরু আছে কিন্তু শেষ নাই। একে বলা হচ্ছে রশ্মি, একে বলা হচ্ছে রশ্মি। ওকে, তাহলে এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাইলে এটার নাম হচ্ছে যে রশ্মি, এটা হচ্ছে রেখা। এখন তাইলে একটা জিনিস রয়ে গেল যে রেখাংশ তাহলে কি? তুমি যদি একটা রেখা থেকে যদি একটা অংশ কেটে নাও, এই অংশটুকু কেটে নিলা, তাহলে যতটুকু থাকে তাকে বলা হচ্ছে রেখাংশ। এগুলো পরীক্ষার জন্য আসলে ইম্পর্টেন্ট না, এগুলো তুমি জাস্ট নিজের জানার জন্য, নিজের বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এরপরে আসো যে সমান্তরাল রেখা কাকে বলে, বা সমান্তরাল বলতে আসলে আমরা কি বুঝি। ধরো ট্রেন লাইনে কি হয়, একটা লাইন এভাবে চলতেছে আর একটা লাইন এভাবে চলতেছে, এরা কখনোই কি হবে না, ছেদ করবে না। তার মানে এই বিন্দুতে এদের দূরত্ব যত, এই বিন্দুতে দূরত্ব কি তত, সবসময় একই দূরত্ব মেনটেন করে ওরা চলে। তার মানে হচ্ছে এদের মধ্যে কোনো ছেদ বিন্দু আসলে নাই। এটা এই জন্য বললাম, একটা বিসিএস এ এই কোশ্চেনটা আসছে যে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে তোমার কয়টি ছেদ বিন্দু থাকবে। তো এটা একটা ট্র্যাপ কোশ্চেন। পিএসসি দেখলো যে তোমার বেসিকটা আসলে ক্লিয়ার আছে কিনা। যার বেসিক ক্লিয়ার নাই, সে হয়তো একটা দুটা তিনটা যে কোনো একটা কিছু দাগাই দিবে। তার মানে দুটো সমান্তরাল রেখার মধ্যে আসলে এগুলো কখনো কি করবে না, ছেদ করবে না। কারণ ছেদ করলে তো সে কখনো সমান্তরাল থাকবে না। এখন আসলে সমান্তরাল যদি পড়ি, এখন আমরা পড়বো পরস্পর ছেদি রেখা কাকে বলে। একটা রেখা মানে ইন্টারসেক্টিং লাইন, একটা রেখা এরকম, একটা রেখা হচ্ছে যে এরকম, তাহলে এরা পরস্পরকে ছেদ করেছে। পরস্পরকে যদি ছেদ করে, ওখানে আমরা আরো কিছু জিনিস জেনে নেই। সেটা হচ্ছে যে পরস্পর ছেদ করলে এই যে একটা কোণ এবং এই যে একটা কোণ, মানে দুটো কি কোণ, বিপরীত কোণ। এটাকে আমরা বলি বিপ্রতীপ, বিপ্রতীপ কোণ। এবং এই বিপরীত কোণগুলো সমান। এখন তুমি বলো ভাই এ তো কিছু জানা আমার কি লাভ? তোমার এই লাভ, তুমি যখন মেন্টাল অ্যাবিলিটি সলভ করবা, তখন তুমি এগুলো মিলাবা যে এখানে দেয়া আছে 60 ডিগ্রি, ওকে 60 দেয়া আছে, তখন ধরে নেবা এইটাও তাহলে 60 ডিগ্রি, বা এটা দেয়া আছে তোমার এক্স ডিগ্রি, এক্স এটা, তাহলে তুমি ধরে নেবা এটাও তোমার এক্স ডিগ্রি। ওকে, এইভাবে তুমি হচ্ছে যে ক্যালকুলেশন গুলি করতে পারবা। এবং তুমি যদি এই জিনিসগুলো না জানো, তখন তুমি এই ধরনের টুকটাক হিসাবগুলি করতে পারবে না। আর তুমি যদি মনে করো ভাই আমি তো এগুলো আগে থেকে পারি, এখন আর জানার কি আছে, না, তুমি একটু যদি রিভিশন না দাও, তাহলে আমরা অনেক সময় ছোটখাটো অনেক কিছু কি ভুলে যাই। তো এবার আসলে আমরা সমান্তরাল পড়লাম, এখন আসলে আমরা পড়বো লম্ব রেখা। লম্ব রেখা কি? একটা রেখা এরকম, একটা রেখা এরকম, একটা একটার উপরে কি লম্ব। তাহলে এই যে কোণটা, সে কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে যে 90 ডিগ্রি। তাহলে আমরা লম্ব রেখা
এবং সমান্তরাল রেখা এবং পরস্পর ছেদি রেখা, তিনটা রেখা সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা জানি একটু কোণ। কোণের মধ্যে আমরা ধরো ডিগ্রি দিয়ে আমরা আগে দেখি। এই যে খাড়া যদি হয় তখন হচ্ছে এটার নাম হলো সমকোণ। এই কোণটার মান হচ্ছে যে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি চেয়ে ছোট যদি কোণ হয় তখন তাকে বলে সূক্ষ্মকোণ। ধরো এই কোণ, তাহলে এই কোণটা একটা সূক্ষ্মকোণ, এই কোণটা একটা কি সূক্ষ্মকোণ। তার মানে 90 ডিগ্রি চেয়ে ছোট যদি হয় সেই কোণটাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। আর যদি 90 ডিগ্রি, এই হলো 90 ডিগ্রি, বাট এই বাহুটা যদি আরেকটা দিকে যদি আসে, তার মানে কোণটা যদি হয় ধরো এরকম, সে এটা হচ্ছে ধরো 120 ডিগ্রি, তখন এটাকে বলা হয় স্থূল। স্থূল মানে তো বড়, তাই না? এটাকে বলা হয় স্থূলকোণ। তাহলে আমরা তিনটা কোণ আমরা দেখলাম। একটা হচ্ছে যে যদি 190 ডিগ্রি যদি হয় তখন তাকে বলে সমকোণ, 90 ডিগ্রি চেয়ে কম যদি হয় তখন সেটা সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি চেয়ে যদি বড় হয় তখন তাকে বলা হয় স্থূলকোণ। এখন সরল কোণ কাকে বলে? তাহলে দেখো এই যে কোণটা, এই রেখাটা যদি আরো একটু এদিকে আসতো, তাহলে ধরো এটা আস্তে আস্তে এদিকে এসে এর সাথে ধরো ইকুয়াল হয়ে গেল, হ্যাঁ, এর সাথে জাস্ট একই সরলরেখা চলে আসলো। তাহলে এই যে একটা ধরো এখান থেকে এই যে একটা কোণ উৎপন্ন হইলো, এই কোণটাকে বলে সরল কোণ, এবং এই কোণটা মানে হচ্ছে 180 ডিগ্রি, একে বলা হয় সরল কোণ। আচ্ছা, এখন তুমি প্রশ্ন করো ভাই এই যে কোণটা, এই যে রেখাটা, এটা হচ্ছে যে আরেকটু এদিকে আসলো, জাস্ট এটা হচ্ছে আর এদিকে এরকম হয়ে গেল, তার মানে হচ্ছে আমার এই বাহু এবং এটা এদিকে আসলো, তাহলে আমার এই যে কোণটা একে বলা হয়, তার মানে হচ্ছে 180 ডিগ্রির চেয়ে বড় কোণ হয়ে গেল, 180 ডিগ্রির চেয়ে বড় কোণ। তবে তবে 360 এর চেয়ে আবার ছোট, তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ, তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ বলে তাকে। তাহলে তোমার ধরো এই কোণটা মান ধরো ধরো তোমার হচ্ছে যে 250 ডিগ্রি ধরো, তার মানে তোমার 360 ডিগ্রি কম যদি হয় তখন তাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। এখন আসো আমরা এখানে কিছু একেবারে বেসিক কিছু জিনিস আমরা এখানের মধ্যে একটু জেনে রাখি। সেটা হচ্ছে আমাদের যখন আমরা একটা 180 ডিগ্রি যে কোণটাকে, এই কোণটাকে যদি আমরা এটাকে ভাগ করতে পারি, আবার ধরো আমরা 90 ডিগ্রি কোণটাকে আমরা ভাগ করতে পারি, তাহলে আমরা কোণটাকে কি বলবো? আমরা দেখো তার আগে আমরা জেনে সন্নিহিত কোণ কাকে বলে। সন্নিহিত, সন্নিহিত। তো সন্নিহিত ইংরেজি কি আসলে? সন্নিহিত ইংরেজি হলো অ্যাডজেসেন্ট, তাই না? অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। সন্নিহিত কোণ কি জিনিস? ধরো এই একটা কোণ, এই একটা কোণ, তো এইটা একটা কোণ, আবার এইটা একটা কোণ, ধরো নাম দি, ধরো এটা হলো এ বি সি এবং এটা ডি। আচ্ছা, সবসময় তুমি যে বিন্দুতে কোণ উৎপন্ন হবে তাকে মাঝখানে রেখে নামটা বলতে হবে। তার মানে বলবা এ বি সি কোণ, এ বি সি কোণ, অথবা বলবা সি বি এ কোণ। যখন বলবা তখন আসলে এই কোণটাকে বুঝাবে। ওকে, তুমি কোন বলতে পারবা না যে এটা হলো সি এ বি কোণ, এটা বলতে পারবা না। সি এ বি কোণ বললে তখন এটা হচ্ছে তোমার হচ্ছে এই কোণটা বুঝাবে। হ্যাঁ, ওকে। এখন হচ্ছে এই কোণটা কি? এই কোণটা হলো সি বি ডি কোণ অথবা ডিবিসি কোণ। তাহলে তোমার এই যে আমাদের সিবিডি কোণ আর আমাদের এই যে সিবিএ কোণ, এটা হচ্ছে পরস্পর সন্নিহিত কোণ, এর সাথে কি লাগানো অ্যাডজেসেন্ট কোণ, সন্নিহিত কোণ। এখন এই সন্নিহিত কোণ আমরা দুই ধরনের হতে পারে। যদি এই সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি যদি 90 ডিগ্রি যদি হয়, কেমন জিনিসটা? ধরো এরকম, তাইলে এইটা একটা সন্নিহিত কোণ, এটা একটা সন্নিহিত কোণ, তাইলে এই দুটি সন্নিহিত কোণের যে যোগফল, হ্যাঁ, তাইলে এই দুটি সন্নিহিত কোণের যোগফল, তাহলে এটা হলো এ বি সি, এটা ধরো ডি, তাহলে এ বি সি কোণ এবং সি এ ডি কোণ, এটা যোগফল সবসময় কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে যদি তোমাকে বলা হয় যে এই এখানের মধ্যে তোমার এই সন্নিহিত কোণ এদের যোগফল 90 ডিগ্রি, তখন তুমি বলবা এরা হচ্ছে আসলে পরস্পরের পূরক কোণ বা কন্টেম্পোরারি অ্যাঙ্গেল। তাহলে পরে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে দুটি সন্নিহিত কোণের যোগফল, দুটি কাছাকাছি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন এদেরকে বলা হয় কন্টেম্পোরারি অথবা পূরক কোণ। কি বলা হয়? পূরক কোণ। তাহলে তুমি একটা কোশ্চেন শিখে গেলা। যদি বলা হয় একটা কোণ হচ্ছে যে 30 ডিগ্রি, তার পূরক কোণ কত, তাহলে তুমি একদম চোখ বন্ধ করে বলে দিবা ভাই এটা হলো 60 ডিগ্রি। যদি বলে একটা পূরক কোণ হচ্ছে তোমার 70 ডিগ্রি, তাহলে তুমি চোখ বন্ধ করে বলবা একটা পূরক কোণ হচ্ছে 20 ডিগ্রি।
এখন হচ্ছে সম্পূরক তাহলে কি জিনিস, ধরো এ একটা কোণ আবার এ একটা কোণ, অথবা তুমি ধরো এ একটা কোণ আবার এ একটা কোণ, তাহলে এদের যোগফল কত? এদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এরা পরস্পর কি দুজন কাছাকাছি কোণ। তাহলে যখন এই ধরনের কোণ দুজন সন্নিহিত কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তখন তাকে আমরা বলবো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বাংলা হচ্ছে যে সম্পূরক কোণ, এটার বাংলা হচ্ছে যে সম্পূরক কোণ। তাহলে পরে তোমাকে যদি বলে যে একটা কোণ যদি হয় 120 ডিগ্রি, তার সম্পূরক কোণ কত, তাহলে তুমি চোখ বন্ধ করে বলবা যে এটা নিশ্চয় 60 ডিগ্রি। যদি বলে একজন হচ্ছে 170 ডিগ্রি, তাহলে তুমি চোখ বন্ধ করে বলবা এটা 10 ডিগ্রি। যদি বলে একজন 90 ডিগ্রি, তুমি চোখ বন্ধ করে বলবা একজন 90 ডিগ্রি। এইভাবে তাহলে বেসিক থেকে তুমি অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার তুমি কি পেরে গেলা। এখন আসো আমরা দেখি যে অন্তস্থ বহিস্থ আবার এটা কি জিনিস। হ্যাঁ, যে হৃদয়ের ভিতরে বাহিরে তো জানি, আবার এই দিকে আবার আপনি ভাই কি অন্তস্থ বহিস্থ বলতেছেন দেখি তো। এই ধরো হচ্ছে যে হৃদয়, ওকে। তো এখানের মধ্যে তাহলে ধরো এই ত্রিভুজের নাম এবিসি। তো এই ত্রিভুজের মধ্যে এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, প্রত্যেকটা কোণকে বলা হয় অন্তস্থ কোণ। ওকে, আমরা যদি নাম দিই এই যে এ কোণ, এ কোণের পুরো নাম কি? কোণের পুরো নাম হচ্ছে বি এ সি কোণ অথবা সি এ বি কোণ। সবসময় যে যে বিন্দু কোণ সেই বিন্দুর মাঝখানে হবে। আমরা শুধু এ কোণই বলি, এ কোণ, বি কোণ এবং সি কোণ। তাহলে একে বলতে পারবো আমরা বি এ সি, বি কে বলতে পারবো আমরা ধরো এ বি সি, আর সি কে বলবো আমরা ধরো এ সি বি। আচ্ছা, তাহলে এরা প্রত্যেকেই এরা প্রত্যেক হচ্ছে অন্তস্থ কোণ, অন্তস্থ ভিতরে আছে। এই যে একটা কোণ, আমরা যদি ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি, তাহলে একে আমরা বাড়াইলাম, তাহলে এই যে একটা কোণ পাওয়া যায় একে বলা হয় বহিস্থ কোণ বা এক্সটার্নাল অ্যাঙ্গেল। শুধু এখানে পাওয়া যাবে না, তুমি যখন এদিকে যদি একটা বাড়াও তাহলে একটা তুমি পাবা। আবার তুমি যদি একে বাড়াও, তাহলে তুমি এখানের মধ্যে একে বাড়াইলা, একে যদি বাড়াও তাহলে এখানে একটা বহিস্থ কোণ পাবা। তুমি যাকে বাড়াও একদিকে একটা বহিস্থ কোণ পাওয়া যাবে। এখন তুমি বলবো যে ভাই এত বহিস্থ মহিস্থ জানে ভাই, লাভটা আসলে আমাদের কি হবে? হ্যাঁ, এখন হচ্ছে তোমার প্রশ্ন যে লাভ কি হবে। লাভটা হচ্ছে ধরো তোমাকে বললো, আচ্ছা আমি এখানে বললো এটা হচ্ছে 60 ডিগ্রি, এটাও বললো ধরো 60 ডিগ্রি। এখন তোমাকে বললো এই কোণটা কত, এই কোণটা হচ্ছে, এটা তুমি 6-7 পড়ছো, সেটা হচ্ছে বহিস্থ কোণের মান হবে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তো এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এর বন্ধু অন্তস্থ কোণ কি? এ বন্ধু অন্তস্থ কোণ, তাহলে এ না। এই বিপরীত কোণ কি আছে? এই বিপরীত অন্তস্থ কোণ আছে এইটা আর এটা। এই যে এইটা তো হলো এর বন্ধু, তাই না? তাহলে এই যে এ সি ধরো এটা ডি, তাহলে এই যে তো আমাদের এ সি ডি কোণ, এই যে বহিস্থ কোণ হবে অন্তস্থ বিপরীত কোণ। তার মানে হচ্ছে আমাদের এই যে আমাদের বি এ সি যোগ এ বি সি। তাহলে পরে তোমাকে যদি বলে এইটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা কত? তুমি বলবা এটা 120 ডিগ্রি। আবার ধরো তোমাকে যদি বলে এরকম, যদি তোমাকে প্রবলেম দেয় যে বললো এটা হচ্ছে 130, এটা হচ্ছে যে 60, তাহলে এইটা কত? এক্স কত? কিন্তু মেন্টাল অ্যাবিলিটি তো আসতে পারে, আবার তোমার আমাদের জ্যামিতিতে আসতে পারে, হ্যাঁ যে কোনো জায়গায় আসতে পারে। তাহলে তুমি মুখস্থ বলতে পারবা যে এটা আর এইটার যোগফল এই 60 ডিগ্রি, আর এক্স এর যোগফল হচ্ছে কত? 130 ডিগ্রি। তার মানে এক্স হচ্ছে 130 মাইনাস 60 ইকুয়াল টু হচ্ছে কি 70। হ্যাঁ, তাহলে এই যে ছোট ছোট উপপাদ্যগুলো তুমি একটু জানার চেষ্টা করো, তাহলে এখান থেকে তুমি অনেক কোশ্চেনের অ্যান্সার করতে পারবো। আচ্ছা, এখন আসো আমরা এখানে আরো কিছু বিষয় আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করি, যে জিনিসগুলো জানলে পরে তুমি আরো অনেক ধরনের কোশ্চেন তুমি সলভ করতে পারবা। ধরো আমরা একটা ত্রিভুজ নিলাম, তাহলে এই বাহুটাকে আমরা এই পর্যন্ত বড় করলাম, আবার ধরো এই বাহুটাকে আমরা হচ্ছে যে বড় করলাম, আবার ধরো আমরা ধরো এই বাহুটাকে আমরা বড় করলাম। হ্যাঁ, ওকে। এখন ধরো যদি আমরা, তাহলে আমরা তিনটা বাহুকে বড় করছি, তাহলে এই বাহুটাকে এদিকে বড় করলাম, ওকে। তাহলে এই বাহুটাকে আমরা বড় করলাম, তাহলে এটা বড় করলাম, এটা বড় করলাম, এটা বড় করলাম, তাহলে আমরা কি পেলাম দেখো, এই তিনটা হচ্ছে আমাদের অন্তস্থ কোণ, এই তিনটা আমাদের কি অন্তস্থ।
এই অন্তস্থ কোণের যোগফল সবসময় 180 হবে। কত হবে? 180। তাহলে যদি বলে এটা 60, এটা 70, তাহলে এটা কত হবে? তুমি যখন মুখস্থ বলবা যে এটা 60 আর 70 130, তাহলে এটা 50 180। এখন আসলে বহিস্থ কোণ বলে এরকম কিছু আছে কিনা? হ্যাঁ আছে। সেটা হচ্ছে এই কোণ, এই কোণ আর এই কোণ, এই তিনজনের যোগফল হলো অলওয়েজ 360 অলওয়েজ 360। এখন আসো আমরা আরো কিছু আমরা গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখানে জেনে নেই। ধরো তুমি ত্রিভুজ তো জানলা যে ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণের সমষ্টি 180, তাহলে তোমার মনে আসতে পারে যে ত্রিভুজ যদি এরকম হয় তাহলে চতুর্ভুজ আসলে কত? চতুর্ভুজের বেলা আমরা আসলে কি দেব? চতুর্ভুজের বেলা যেটা হচ্ছে তোমার এই ধরো একটা চতুর্ভুজ, তাহলে এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, চারটা কোণের সমষ্টি হবে অলওয়েজ 360। এখন তোমার মনে প্রশ্ন আসবে যে ভাই এখন তাহলে কোন সূত্র আছে কিনা? পঞ্চভুজ কেন বের করবো ভাই, ষষ্ঠভুজ কেন বের করবো, সপ্তভুজ বা কেমন বের করবো? এটা তো ভাই এটা তো জটিল বিষয়। এখানে তোমাকে একটা সূত্র বলে, সেটা হল এই চতুর্ভুজ। এটা কেমন সূত্রটা আসছে? তুমি 180-কে n-2 দ্বারা গুণ করে দিবা। তাহলে চতুর্ভুজের মধ্যে n সমান কত? 4। তাহলে 4 থেকে 2 গেলে 2, তাহলে 2 কে 180 দ্বারা গুণ করলে 360। এবার তাহলে তোমাকে যদি প্রশ্ন করি আমি যে বলো তো এখানের মধ্যে 2 3 4 5 পঞ্চভুজ, তাহলে এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই পাঁচটা কোণের সমষ্টি কত? তাহলে তুমি সুন্দর করে বলে দিবা পাঁচটা কোণের সমষ্টি হচ্ছে আমাদের 5 - 2 ইন্টু 180। তাহলে 5 - 2 = 3 এবং 180 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 540 এই ধরনের তথ্যগুলি তোমার কাজে লাগবে কোথায়? এই ধরনের তথ্যগুলি তোমার কাজে লাগবে মূলত আমরা যখন মেন্টাল অ্যাবিলিটি সলভ করব অথবা আমাদের জ্যামিতির অনেক কোশ্চেন এটা কাজে লাগবে। আসো আর কিছু জিনিস আমরা শিখি। ধরো দুটো সমান্তরাল রেখা, আমরা যদি এদেরকে একটা যদি কমন রেখা যদি এদেরকে ছেদ করে, হ্যাঁ, তাহলে একটা রেখা যদি এদেরকে ছেদ করে তাহলে কি হবে? দেখো আমাদের ছেদকের একই দিকে, দেখো এই ছেদকের আমাদের একই দিকে কিছু কোণ উৎপন্ন হবে, আবার এই ছেদকের বিপরীত দিকে কিছু কোণ উৎপন্ন হবে, তাই না? এখন ধরো তোমার যে বিপরীত দিকে কি উৎপন্ন কোণ হবে, আবার একই দিকে উৎপন্ন কোণ হলে কি হবে? যখন এই যে ছেদকের এখানে এই যে এখানে একটা কোণ উৎপন্ন হলো, আবার এখানে একটা কোণ উৎপন্ন হলো, এদেরকে বলা হয়, এটা কি একই রকম না? এটা একই রকম, একই দিকে, এদেরকে বলা হয় অনুরূপ কোণ। অনুরূপ, একই রকম দেখতে, এদেরকে বলা হয় অনুরূপ কোণ, তার মানে করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এ যদি হয় 80°, এও হবে কি 80°। আরেক রকমের কোণ পাওয়া যাবে। ধরো তাহলে এখানে এই তো বাইরের দিকে, তাই না? এটা ধরো ভিতরের দিকে, ওকে, এটা ভিতরের দিকে, এদিকে, তাহলে এদিকের মধ্যে এইটাও ভিতরের দিকে কোণ, এটাও ভিতরের দিকে কোণ, তাহলে বিপরীত কোণটা, তাহলে এই ভিতরের দিকের কোণটা বিপরীত হচ্ছে এই ভিতরের দিকের কোণ, আবার এই দিকের কোণটার বিপরীত হচ্ছে এই দিকের কোণটা, এদিকে বলা হয় একান্তর কোণ, ইংরেজিতে বলা হয় অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, একে বলা হয় একান্তর কোণ। হ্যাঁ, একান্তর কোণ, একান্তর কোণগুলো পরস্পর সমান। তাহলে এ যদি হয় তোমার 110°, তাহলে এও হবে 110°। এইভাবে বিভিন্ন সূত্র ইউজ করে তুমি আসলে বিভিন্ন কাজে তুমি লাগাতে পারবা। এবার আসো আমরা দেখব বৃত্তের ক্ষেত্রে আমাদের কোনো কোণ আছে কিনা, যদিও এই চ্যাপ্টারের জন্য অন্তর্ভুক্ত নেই, ত্রিভুজের চ্যাপ্টার। এরপর আমরা বেসিক যেহেতু আসছে সেহেতু আমরা শেষ করে ফেলি। ধরো এই একটা হচ্ছে বৃত্ত, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, তা এটা যদি বৃত্তের কেন্দ্র ধরো ও, তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ধরো এটা হলো ওবি, এটা হচ্ছে বৃত্তের কি ব্যাসার্ধ, আর এটা হচ্ছে বৃত্তের ব্যাস, ধরো এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এ বি পুরোটা ব্যাস, এই যে এ বি পুরোটা ব্যাস, আর এ বির অর্ধেক, এই যে ওবি বা ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর অন্য বৃত্তের পরিধিতে যে কোনো দুটো বিন্দুকে বলা হয় কি জ্যা, ধরো এটা হচ্ছে সিডি, এটা হচ্ছে বৃত্তের জ্যা, তাহলে বৃত্তের যে ব্যাস সেও একটা জ্যা কিন্তু, এবং সে বৃহত্তম জ্যা। এখন এখানে আমরা যদি আমি বৃত্তের চ্যাপ্টার আর বিস্তারিত বলবো বৃত্তের সূত্রগুলি, এখানের মধ্যে জাস্ট আমরা প্রাসঙ্গিক কিছু জিনিস বলি। তা এটা যদি বৃত্তের কেন্দ্র হয় এবং পরিধিতে আমরা যে কোনো দুটো বিন্দু যদি নেই, তাহলে একটা বিন্দু নিলাম, একটা বিন্দু নিলাম, তাহলে এই যে কোণটা পাওয়া যাবে, এই যে কোণটা পাওয়া যাবে, এটা বলা তাহলে কেন্দ্রে যে উৎপন্ন কোণ, এটা বলা হয় কেন্দ্রস্থ কোণ, এটা বলা হয় কি কেন্দ্রস্থ কোণ। আবার
আমরা পরিধির মধ্যে এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, আবার এই জায়গায় একটা বিন্দু নিলাম এখানের মধ্যে। ওকে, তাহলে এই যে কোণটা আমাদের, এই যে কোণটা, তাহলে এই কোণটা, এইটা নাম হচ্ছে যে বৃত্তস্থ কোণ। এটার নাম হচ্ছে যে বৃত্তস্থ। তুমি বলো ভাই এটা পরে কি লাভ হলো? এটা পরে লাভ হচ্ছে তোমার, এটা যদি হয় ধরো 80 ডিগ্রি, এই বৃত্তস্থ কোণ হবে ঠিক অর্ধেক, 40 ডিগ্রি। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। এখন আসো আমরা বৃত্ত সম্পর্কিত আমরা কিছু সূত্র জানার আমরা ট্রাই করি। হ্যাঁ, তো সূত্রগুলো জানলে কি হবে? সূত্রগুলো জানলে তুমি ম্যাথ সলভ করতে পারবে খুব দ্রুত, আর যে সূত্র ভালো পারবে সে ম্যাথও ভালো পারবে। আসো আমরা ক্লাস 5 ফিরে যাই, আমাদের যে বাল্য দিনের স্মৃতিতে আমরা ফিরে যাই। ধরো এই যদি হয় একটা ত্রিভুজ, এবং এটা যদি হয় ত্রিভুজের উচ্চতা, তাহলে এখানের মধ্যে আমরা একে নাম দিলাম এ, বি, সি এবং ডি। তখন এই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে হাফ ইন্টু ভূমি, তাহলে এই হচ্ছে ভূমি বিসি, ভূমি ইন্টু উচ্চতা এডি। এখন তুমি বল ভাই ভূমি যদি আমি যদি এটা ধরি, হ্যাঁ, তো এটা থেকে তুমি উচ্চতা হিসাব করবা, উচ্চতা এটা নিবে, তুমি এই উচ্চতাটা নিবা, লম্বটা নিবে এখান থেকে। তুমি যদি বলো ভাই আমি তো এটা ভূমি যদি নিই তাহলে কেমন, এটা ভূমি নিলে তাহলে তুমি এটা নিবা, তুমি কি উচ্চতা। সোজা কথা, তোমার এখানে হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন আসো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিছু উপপাদ্য, যে উপপাদ্যগুলো আমরা বিভিন্ন কাজে আমরা লাগাতে পারবো। হ্যাঁ, এই ধরনের কিছু উপপাদ্য আমরা সেটা হচ্ছে যে শিখে নেই। প্রথম আসো আমরা যদি ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু যদি নেই এবং সেই মধ্যবিন্দুর সাথে যদি বিপরীত শীর্ষবিন্দু সংযোগ করি, তখন তাকে বলা হচ্ছে মধ্যমা, তাকে বলা হচ্ছে মধ্যমা। তাহলে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের ডি। এখন মধ্যমার একটা সূত্র আমরা পড়ব। সেই সূত্রটা আসলে কি? সেই সূত্রটা হচ্ছে আমরা ত্রিভুজের যেই কোনো দুই বাহু সমষ্টি আমরা নেই, তাহলে এ বি প্লাস এসি, দুটো বাহু নিলাম, এর যোগফল বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমা কে এডি। এডি এডি এর 2 গুণ অপেক্ষা বৃহত্তর। তাহলে কি শিখলাম আমরা? ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি হবে তৃতীয় বাহুর উপরে অঙ্কিত মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। এই সূত্রটা আমরা আমাদের অঙ্ক করার সময় আমরা এটাকে কাজে লাগাতে পারবো। এখন আসো আমরা ত্রিভুজের ক্ষেত্রে বিভিন্ন প্রকার আমরা ত্রিভুজের দেখি। তো বিভিন্ন প্রকার ত্রিভুজ আমরা এর আগে কোণ নিয়ে কথা বলছিলাম, তাহলে কোণ নিয়ে যদি কথা বলি তাহলে সেখানের মধ্যে আমরা সূক্ষ্মকোণ পড়ছিলাম। সূক্ষ্মকোণ কি? যে আমাদের যদি একটা কোণ যদি আমাদের ধরো সবগুলো কোণ যদি হয় এরকম সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চেয়ে ছোট, তখন তাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে কোনো একটা কোণ যদি সমকোণ হয়, তুমি একটা কোণ মানে যে কোনো দুইটা কোণ তো সমকোণ হওয়া পসিবল না, তাই না? তারপরে এটা একটা কোণ সমকোণ, এটা একটা সমকোণ, তাহলে এটা আর ইয়ে হবে না, ত্রিভুজ হবে না। তবে যে কোনো একটা কোণই সমকোণ হওয়া পসিবল। তো যে কোনো একটা কোণ যদি সমকোণ হয়, মানে একটা কোণ সমকোণ যদি হয় তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ওকে, এবার আসো যে কোনো একটা কোণ যদি স্থূলকোণ হয়, যে কোনো একটাই, দুইটা কোণ স্থূলকোণ কখনো হওয়া পসিবল না। তাহলে যে কোনো একটা কোণ হবে স্থূলকোণ এবং বাকি দুইটা কোণ হবে কি সূক্ষ্মকোণ, তাদেরকে বলা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাদেরকে কি বলা হয়? স্থূলকোণী ত্রিভুজ। তাহলে তোমাকে এটা যদি হয় ধরো 120 ডিগ্রি, এটাকে বলবো আমরা স্থূলকোণী। এখন অবশ্যই আমরা বলবো বাহুবেদী ত্রিভুজ। বাহুবেদী কি জিনিস দেখো, ধরো একটা ত্রিভুজ ধরো, ওকে, এটা দেখে কি মনে হচ্ছে? একটা ত্রিভুজ। আবার ধরো আমাদের এই একটা ত্রিভুজ ধরো, ওকে, আর ধরো এরকম। দেখো এই ত্রিভুজ দেখে মনে হচ্ছে কি? মনে হচ্ছে এই বাহু এই বাহু এই বাহু তিনটা কি সমান, তার মানে সমবাহু। সমবাহু এটা দেখে কি মনে হচ্ছে? এটা দেখে মনে হচ্ছে এই বাহু আর এই বাহু দুটো সমান, মানে দুটো বাহু সমান, তার মানে সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ। আবার এখানে মনে হচ্ছে, এখানে মনে হচ্ছে যে এটা 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 তিনটা কোনোটাই সমান না, তাহলে এখানে মনে হচ্ছে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। তুই বল ভাই এইটা এগুলো জানে আবার কি লাভ হবে? এটা যেন অনেক লাভ হবে। কি লাভ হবে? আমরা আসো প্রথমে আমরা কিছু সূত্র নিয়ে আমরা আলোচনা করি।
হ্যাঁ, এগুলো তুমি ক্লাস 9-10 পড়ছো। তারপর আমি একটু মনে করাই দিই। সমবাহু, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, এ হচ্ছে যে আমাদের তিনটা বাহু কি ইকুয়াল, তার মানে এই বাহুর দৈর্ঘ্য যদি হয় এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 এ স্কোয়ার, √3/4 এ স্কোয়ার বর্গ একক, মানে মিটার হলে মিটার স্কোয়ার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার স্কোয়ার। এটা তুমি 9-10 পড়ছো। এইবার আসো তাহলে আমরা আলোচনা করব সমদ্বিবাহু। তাহলে এই যে বাহু, এই বাহু আর এই বাহু কি সমান, তাহলে ধরো এরকম যদি হয় যে সমান যে দুই বাহু তার দৈর্ঘ্য হচ্ছে এ, আর যেটা অসমান তার দৈর্ঘ্য হচ্ছে বি, তখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে b/4 √4 a² - b²। এটাও তুমি ছোটবেলায় এই সূত্রটা পড়ছো, b/4 √4 a² - b²। এখন তুমি বলতে পারো ভাই আমি তো দুইটা শিখলাম, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভাই কি হবে, এটা 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 এখানে তো ভাই কোনোটা কি নাই, মিল নাই। এখানে মধ্যে তোমার কি হবে, তাইলে এখানে এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য যদি হয় বি, এই বাহুর দৈর্ঘ্য যদি হয় সি, তখন তুমি আগে এটা পরিসীমা বের করবা। পরিসীমা বের করলে তাহলে এ, বি এবং সি তিনটা বাহু যোগ করলে যোগফলটার নাম হচ্ছে যে পরিসীমা। এই পরিসীমাকে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, যাহা পাওয়া যাবে তাকে বলা হচ্ছে এস। তার মানে পরিসীমাকে তুমি বলতে পারবা এটা হচ্ছে যে 2s বলতে পারবা একে, তাই না? ওকে, তাহলে এস ইকুয়াল টু হচ্ছে তিনটা বাহু যোগ করে 2 দ্বারা ভাগ করলে এস পাওয়া যাবে। এখন এস পেয়ে কি লাভ হবে, পরিসীমার অর্ধেক পায় কি লাভ হবে, পরিসীমার অর্ধেক পায় যেটা লাভ হবে সেটা হচ্ছে তুমি এটা ক্ষেত্রফল বের করতে পারবা। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এই সূত্র দিয়ে তুমি চাইলে সমবাহু বা বিষমবাহু বের করতে পারবা, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে এই যে এতগুলো সূত্র আমি বললাম, এই সূত্রগুলো তুমি কেমনে মুখস্থ করবা? তুমি যেটা করবা, তুমি ছোট ছোট কাগজে লিখে তুমি একসাথে সিরিয়ালে লিখবা সূত্রগুলি, লিখে একটা কাগজে লিখে তুমি একটা ফোন ছবি তুলে ফোনের মধ্যে স্ক্রিন সেভার দিয়ে রাখবা, অথবা তোমার বাসায় তোমার এটা একটা আর্ট পেপারে লিখে সূত্রগুলি তুমি এখানের মধ্যে লাগাই দিবা আঠা দিয়ে। হ্যাঁ, বারবার চোখে বলে সূত্রগুলো তুমি এটা তোমার মাথায় একদমই সুন্দর করে এটা সেট হয়ে যাবে। ওকে, তাহলে এই যে আমরা জিনিসগুলো শিখলাম, এই যে সূত্রগুলো শিখলাম, এই সূত্রগুলো কাজে লাগিয়ে মূলত আমরা আমাদের অঙ্কগুলো আমরা করব। আসো আমাদের কি কি অঙ্ক আসছে আমরা এবার একটু দেখি। এতক্ষণ আমরা যে সূত্রগুলি পড়লাম এগুলো দিয়েই মূলত এগুলোকে জাস্ট তুমি পারমিউটেশন কম্বিনেশন করে বিভিন্ন ভাবে এই সূত্রগুলো ব্যবহার করে তুমি এখন অঙ্কগুলো সলভ করতে পারবা। আর যদি তুমি বেসিকটা ক্লিয়ার না থাকে আমি তোমাকে বলবো ভাই তুমি আবার যাও, তুমি এই ভিডিওটা তুমি আবার ব্যাকে যাও, ব্যাকে গিয়ে তুমি আবার ভিডিওটা দেখে আসো। আবার ভিডিওটা দেখে না এসে তুমি সামনের দিকে আগায়ও না, তাই তুমি পারবা না। আসো আমার 36 বিসিএস এর কোশ্চেনটা আসছে, দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে দেয়, এটা ট্র্যাপ কোশ্চেন, তাই না? কারণ আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে দুটি সমান্তরাল রেখা কখনোই ছেদ করে না। তো এটা খুবই দুঃখজনক, এটা অ্যান্সার ছিল না সাধারণত কোশ্চেনের মধ্যে। তো পিএসসি কোশ্চেন সাধারণত এই ধরনের হয় না, মানে একটা না একটা অপশন সবসময় থাকে। তো এটাকে ধরো পিএসসি কোনটাকে অ্যান্সার ধরছে এটা তো আমরা আগে থেকে জানি না। তো এই ধরনের কোশ্চেন আসলে তুমি না দাগানোই ভালো, কারণ আমরা জানি না এখানের মধ্যে কোনটা আসলে অ্যান্সার সে পিএসসি চিন্তা করতেছে। দেখো যে তিনটে বাহু, হ্যাঁ তিনটে বাহু যদি হয় তখন আমরা কি বলছিলাম যে এবিসি তিনটা বাহু যদি হয় তাহলে অবশ্যই আমরা এখানে যেটা জানি সেটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর হচ্ছে যে যোগফল সবসময় কি হবে, তৃতীয় বাহু হচ্ছে বড় হবে। এখন এই কথাটাকে আমরা তো বিভিন্ন ভাবে আমরা এটাকে বলতে পারি, তাই না? তুমি এটাকে অন্যভাবে তুমি যদি নাও, তার মানে তুমি যদি এটাকে বলো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে। হ্যাঁ, এইভাবে তুমি এটাকে বলতে পারো। তাহলে একটা কথাকে আমরা বিভিন্ন ভাবে আমরা এক্সপ্রেশন দিতে পারি। হ্যাঁ, তুমি এখানের মধ্যে যদি তুমি বলবে ভাই এটা হবে না কেন, এটা কেন বলছে যে দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর কি হবে সমান হইতে পারে না, এটা কখনোই হবে না। এটা এখন তুমি বল ভাই এটা তো আমি কোথাও পড়ি না এক্সপ্রেশন, এটা তো কোথাও নাই এই ধরনের উপপাদ্য যে যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু হচ্ছে
ছোট হবে। এটা তো উপপাদ্য নাই থাকলে নাই, এটা হলো তোমার এর কমন সেন্স দিয়ে তুমি চিন্তা করতে পারবা, কারণ তুমি জানো যে এটা তো আনসার না, তাই না? আবার এটাও কি হবে না, আনসার হবে না, এটাও আনসার হবে না, তাহলে নিশ্চয়ই এটা আনসার। ওকে, তো এটা তাহলে একটা স্বতঃসিদ্ধ, এটা আসলে মূলত যে সবসময় এটা মনে রাখতে হবে যে দুই বাহুর ব্যবধান হবে 3 নম্বর বাহু অপেক্ষা কি ক্ষুদ্রতর। এখানে তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানের মধ্যে উপপাদ্য আর স্বতঃসিদ্ধ এই দুটার মধ্যে আসলে পার্থক্য কি? স্বতঃসিদ্ধ মানে হচ্ছে হাইপোথিসিস, হাইপোথিসিস, হ্যাঁ, আহ, যেটা হচ্ছে তুমি এখানের মধ্যে প্রমাণ ছাড়াই তুমি মেনে নিচ্ছ, একদম তুমি এটা ধরো এটার মধ্যে তোমার একজন বললো যে দুটি সরল রেখা তাদের মধ্যে তারা কখনো ছেদ করবে না, হ্যাঁ, এখন এটা প্রমাণ করে দেখানো না, এটা বললো সেটা তুমি জানো এটা সত্য হবে, তাহলে এগুলোকে বলে স্বতঃসিদ্ধ। হ্যাঁ, স্বতঃসিদ্ধ বলে এগুলাকে, যে এটা সবসময় তোমার সঠিক হবে, এটা এটা একজনে এই ধরনের একটা ধরো অনেকে স্বতঃসিদ্ধ দেয়, এটা পরে এসে অনেকজনে প্রুফ করে। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে তুমি যদি কোশ্চেন গুলি পড়ো, তাহলে পড়লে এখানে অনেকগুলো জিনিস সলভ করতে পারবা, জ্যামিতি জনকেত, ইউক্লিডের মহাগ্রন্থ, কটিখন্ড, এগুলো এদের বিশেষ আসে নাই, জাস্ট তুমি একটু এগুলা পড়ে নিবা, হ্যাঁ, একটু জাস্ট আইডিয়া নিলা। ওকে, তারপরে এখানে ধরো আমরা যদি ধরি যে এখানে এগুলো সব বেসিক থেকে, দেখো বেসিক থেকে, যে এ বি একটা রেখাংশ যদি হয়, এ বি একটা রেখাংশ, এর উপরে ধরো পি একটা বিন্দু যদি হয়, হ্যাঁ, বিন্দু যদি হয়, তাহলে কোনটা সঠিক হবে? তুমি এখন চিন্তা করো কোনটা সঠিক, তাহলে এখানে এ বি অলওয়েজ কি এ বি চেয়ে বড় হবে, তাহলে এই ধরনের বিষয়গুলি তুমি এখান থেকে বের করতে পারবা। হ্যাঁ, তারপরে ধরো তুমি এখানের মধ্যে এই কোশ্চেনটা, একটি সরল রেখার উপরে অঙ্কিত বর্গ ওই সরল রেখায় অর্ধেকের উপরে অঙ্কিত বর্গের কত গুণ? তাহলে এই ধরনের কোশ্চেন যখন তুমি বলবা, তাহলে ধরো আমাদের এখানে একটা রেখা, তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে যে আমরা বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে সরল রেখার উপরে, তাহলে এর উপরে অঙ্কিত বর্গ হচ্ছে যে যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে অঙ্কিত বর্গের দৈর্ঘ্য এ স্কোয়ার। এবার যদি বলে আমাদের অর্ধেকের উপরে মানে এ বাই টু এর উপরে অঙ্কিত বর্গ, তাহলে এ বাই টু এর উপরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হচ্ছে আমরা এ বাই টু স্কোয়ার। এখন তুমি বের করো যে এ স্কোয়ার এ বাই টু স্কোয়ার কত গুণ, তাই তুমি ইজিলি এটা বের করতে পারবা। এগুলো সব কমন কোশ্চেন, দুটি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়, তোমরা হচ্ছে একটি সরলরেখা আঁকতে পারবা, একটি 6টি তল আছে, এই ধরনের জিনিসপত্র জাস্ট একটু বেসিকটা আইডিয়া রাখলাম, বলা যায় না আসলে কখন কি জিনিস আসে। হ্যাঁ, এটা কমন থেকে কোশ্চেন আসতে পারে। ধরো 38 এখানে আসছে যে একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান, কোনটির মান কত? তাহলে কোণের মান পুরো কোণের মানের অর্ধেকের সমান, এটা হচ্ছে কমনলি বলা যায়, কমন সেন্স দিয়ে বলা যায় এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তাই না? কারণ পুরো কোণ মানে দুটোর যোগফল কত? 90 ডিগ্রি। তাহলে একটি পুরো কোণের মান অপর পুরো কোণের মানে অর্ধেকের সমান, তাই না? তার মানে অপর পুরো কোণের মান যদি হয় 2x, তাহলে সে নিজে হচ্ছে কি x, তাহলে দুজনের যোগফল হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 3x সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে x সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, ইজিলি তুমি বুঝতে পারবা পুরো কোণের মান অর্ধেকের অপর কোণ অর্ধেকের সমান যদি হয়, এটা তাহলে অর্ধেকটা হচ্ছে যে 30 ডিগ্রি, অন্যটা হলো 60 ডিগ্রি, তো 60 এ 30 যোগ করলে হবে 90 ডিগ্রি। তুমি মুখে মুখে অঙ্কটা করে ফেলতে পারো, এটা আসলে ক্যালকুলেশনের এটা তেমন কিছু নাই। হ্যাঁ, ওকে, এখন আসো যদি বলে দুটি শূন্য হইতো কোন সমষ্টি দুই সমকোণ হলে একটি অপরটির কি বলে, ওই যে আমরা কমন কোশ্চেন বলছিলাম এগুলাকে বলা হয় সম্পূরক কোণ, আর 90 ডিগ্রি হলে তাকে বলা হচ্ছে পূরক কোণ। তারপরে অর্ধ বৃত্তস্থ কোণ সমান কত? অর্ধ বৃত্তস্থ কোণ সমান হচ্ছে যে 90 ডিগ্রি। হ্যাঁ, এই ধরনের জিনিসপত্রগুলি তুমি কমনলি তোমার এখানের মধ্যে তোমার আসতে পারে পরীক্ষা, মনে রাখবা। ধর অর্ধবৃত্তস্থ কোণ তুমি কি জানো না, তাহলে তুমি এটা তুমি আনসার বুঝতে পারবে না। তাহলে কেমন, তুমি যদি এর ফুল যে তোমার ব্যাসের উপরে তুমি যদি কোনো কোণ যদি নাও, কোনো কোণ যদি না এরকম নিলা, হ্যাঁ, বা তুমি এখানে নিয়ে এইভাবে যদি কোনো কোণ নাও, তাহলে যে প্রত্যেকটা কোণ উৎপন্ন হবে তাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, এবং তাকে বলা হচ্ছে এটা সবসময় 90 ডিগ্রি হবে। হ্যাঁ, আচ্ছা, 70 ডিগ্রি সম্পূরক কোণ কোনটা আমি বলছিলাম তোমাদেরকে, যে দুটি কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে একজন 70 হলে বাকিজন কত? এখানের মধ্যে আমাদের বাকিজন হবে অবশ্যই কি কত? 110 ডিগ্রি, ওই দুজনের যোগফল। তারপরে ধরো এখানের মধ্যে বলছে 60 ডিগ্রি কোণের পূরক কোণের 1/3 মান কত? তো 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 60 পূরক কোণ কত? 30, কারণ পূরক কোণ মানে কত? একজন দুজনের যোগফল 90 হবে, 1/3 মান কত? 3 দ্বারা ভাগ করলে 10, ইজি। হ্যাঁ, ইজি। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 5 6 7, তাহলে একজন যদি হয় 5x, আরেকজন হবে 6x, আরেকজন হবে 7x। এখন বলছে বৃহত্তম ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত? তাহলে তুমি জানো এই তিনটা যোগফল হবে 180 ডিগ্রি, তার মানে 5 6 হচ্ছে তোমার 5 এবং 6 যোগ করলে হচ্ছে তোমার 11, 11 7 18, তাহলে 18 x সমান হচ্ছে 180 ডিগ্রি, x সমান হচ্ছে কত? 10। তাহলে তোমার
ক্ষুদ্রতম কোণ হচ্ছে 10 5x তার মানে 50, আর বৃহত্তম কোণ হচ্ছে 7x মানে 70। তো 70 থেকে 50 গেলে কত? 20। ইজিলি তুমি বের করে ফেলতে পারলা। এইভাবে তুমি তোমার বেসিক কনসেপ্ট ইউজ করে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার তুমি বের করে ফেলতে পারবা। 182 ডিগ্রি কোণ একটি কি কোণ? এটা এটা একটা প্রবৃদ্ধি কোণ। ওই যে বলছিলাম আমরা 180 ডিগ্রি চেয়ে আমাদের হচ্ছে যে বড় হবে, বা 360 ডিগ্রি চেয়ে কি হবে? ছোট হবে। 60 এর পূরক কোণ, পূরক কোণ মানে কত? আমরা দুজনের যোগফল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে পূরক কোণ কত? 30 ডিগ্রি। দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে তাকে আমরা বলি সম্পূরক কোণ। হ্যাঁ, তাহলে সমষ্টি 90 ডিগ্রি হলে একটি অপরটিকে বলা হয় পূরক কোণ। একদম বেসিক থেকে তোমার এই ধরনের কোশ্চেন গুলো আসছে, বলা যায় না কখন আসলে কি ধরনের কোশ্চেন আসে। দুটি সন্নিহিত কোণ অনুপাত 7:5 হলে বৃহত্তম কোণটি কত? তাহলে এটা হবে আসলে দুটি সন্নিহিত সম্পূরক হবে। এটা এটা সম্পূরক, এখানে মধ্যে একটা দেয় নাই। তাহলে একজন যদি হয় 7x অপরজন হবে 5x, তাহলে দুজন যোগ করলে 180 ডিগ্রি, তাহলে মানে 12x = 180, x = কত? ইজিলি বের করে ফেলতে পারবা। এখন আসে এখানের মধ্যে যদি বলে যে বলছে AOC 60 ডিগ্রি, এখন তোমাকে বলছে BOD কত? বলো তো এটা কি কোণ? বিপরীত কোণ। A60 হলে AO কত? 60। তাহলে A যদি তোমার হচ্ছে A কত হবে? তাহলে তাহলে দেখো, তাহলে এই দুটার মান কত? এই দুটা একসাথে মিলে ধরো তোমার হচ্ছে যে তোমার 180 ডিগ্রি, তাই না? এই যে একটা রেখার উপরে 180 ডিগ্রি এটা, তাহলে এটা হবে 120 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি। এই বের করে ফেলতে পারবা। তারপর তুমি ধরো এখানের মধ্যে পাশের চিত্রে x কত? এই যে এগুলো তুমি খুব ট্রিকি ওয়েতে বের করবে। তাহলে কত? তাহলে এইটা 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 তিনটা যোগ করলে কত? এই চারটা যোগ করলে কত? 180। এই তিনজন কত? তাহলে 90 30 120 120 আর 35 165, তাহলে এ কত? 15। ইজি। এখন আসো এখানের মধ্যে আমাদের ধরো বলছে যে এই কোণ আর এই কোণ। এখন আমি তোমাকে যদি বলি যে এখানে তুমি তাহলে বের করবে কি? ট্রিকি দেখো যে ট্রিক্সটা কোন জায়গায় এখানের মধ্যে। তুমি এখানের মধ্যে একটু চিন্তা করো, দেখো তাহলে এই কোণের মান হচ্ছে যে a, ওকে, আর এই কোণের মান হচ্ছে যে b, ওকে। এখন দেখো আমরা আসলে এগুলো বের করতেছি কিভাবে দেখো। এখন দেখো তোমার এই দুটো কোণের এই দুটো কোণ, ওকে, তাহলে এই দুটো কোণ দেখো, দেখো আমরা কিভাবে আমরা আস্তে আস্তে কমন সেন্স ইউজ করি। তো এই দুটো কোণের যোগফল কত? দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, ওকে। তোমাকে বলছে a প্লাস b কোণের মান কত? এখন একটু খেয়াল করো তো, এই কোণ, এই যে এই কোণ আর এই কোণ কি কোণ বলো তো? ওই যে আমরা পড়ছিলাম, এই যে এইভাবে পড়ছিলাম না, আমি তোমাদের দেখাছিলাম না, যে এই কোণ আর এই কোণ এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এ যদি হয় এ কোণ, তাহলে এও কি হবে? এ কোণ হবে। তাহলে এ হচ্ছে কি? এ কোণ। তাহলে এ আর বি যোগফল কত? 180 ডিগ্রি। এরা পরস্পর কি? সম্পূরক কোণ। এইভাবে তুমি চাইলে ইজিলি এগুলো সলভ করে ফেলতে পারো। একটি কোণের দ্বিগুণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে পুরো কোণ কত? দ্বিগুণ 60 হলে সেই কোণের মান কত? 30। তাহলে পুরো কোণ কত? 60। ইজি। একটি ষড়ভুজের সবগুলো অন্তঃস্থ কোণের সমষ্টি কত? আমরা কি বলছিলাম যে বহুভুজ হচ্ছে n - 2 × 180। তো ষড়ভুজ মানে কত? 6 বাহু। তাহলে 6 - 2 × 180। তো 6 - 2 মানে 4, 4 মানে 180 × 7 20 ডিগ্রি। তাহলে বলছে একটি বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। হ্যাঁ, ওই বহুভুজের বাহুর সংখ্যা কত? এখন দেখো আমাদের যদি ধরো একটা বহুভুজের ধরো ধরো ত্রিভুজে, তাহলে এই বহিস্থ কোণ প্রত্যেকটা অন্তঃস্থ কোণের মান যদি হয় 120 ডিগ্রি, হ্যাঁ, 120 ডিগ্রি যদি প্রত্যেকটা কোণের মান হয়, তাহলে দেখো বহিস্থ কোণের মান কত? দেখো তো এই বহিস্থ কোণের মান তখন কত হবে? এটা 60 ডিগ্রি হয়ে যাবে, ওকে। এখন দেখো আমরা জানি সবগুলো বহিস্থ কোণের মান কত? 360 ডিগ্রি, ওকে। সবগুলো বহিস্থ কোণের মান কত? 360 ডিগ্রি। এখন একটা বহিস্থ কোণ যদি হয় 60 ডিগ্রি, তাহলে আমাদের এখানে যদি সবগুলো বহিস্থ কোণ যদি হয় 360, একটা হচ্ছে 60, তাহলে মোট কয়টা বহিস্থ কোণ পাওয়া যাবে? 6টা। 6টা বহিস্থ কোণ হলে এবার তুমি বলো এখানে আমাদের কয়টা বাহু? 6টা বাহু। ত্রিভুজের কয়টা কোণ? কয়টা বহিস্থ কোণ? 3টা বহিস্থ কোণ। তাহলে এখানে কয়টা বাহু? 3টা বাহু। চতুর্ভুজের কয়টা বহিস্থ কোণ? 4টা। 4টা বাহু। ইজি। এখন আসো আমরা একটু ত্রিভুজ এবং পিথাগোরাস সংক্রান্ত উপপাদ্যতে যাই। ত্রিভুজে বলছিলাম যে সমবাহু ত্রিভুজের আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। তারপরে দেখো আমাদের এখানে বলছে যে 17, 15 এবং 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে। এখন দেখো এগুলো খুব ট্রিকি জিনিস, হ্যাঁ, তুমি কিছু জিনিস তুমি মনে রাখতে হবে যেখানের মধ্যে, এগুলো দেখলেই তোমার মনে পড়ে যাবে, মনে পড়ে যাবে এখানের মধ্যে।
তুমি ধরো আমরা জানি কি আমাদের একদম জনম জনমের আমরা সবসময় আমাদের প্রিয় উপপাদ্য হচ্ছে কি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ার। এটা অন্যভাবে বলা যায় যে একটা ত্রিভুজের মধ্যে আমরা যদি যে কোনো একটা বাহুর স্কোয়ার যদি অপর দুই বাহুর স্কোয়ারের সমান হয় তখন আমরা বলতে পারি ইজিলি এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ না হয়ে পারেই না। তাহলে দেখো আমরা যদি 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার যদি আমরা যদি যোগ করি তাহলে 15 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার 200 আমাদের হচ্ছে যে এখানের মধ্যে 225 এবং আমাদের 8 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে আমাদের 64। তাহলে আমাদের 225 আর 64 ইকুয়াল টু হচ্ছে আমাদের 289। আমরা জানি আমরা যদি 17 কে যদি স্কোয়ার করি তাহলে আমরা 289 পাচ্ছি। তাহলে 17 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ধরনের তুমি মনে রাখতে পারো যে তোমার যদি হয় 8 স্কোয়ার এবং 6 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10 স্কোয়ার। তাহলে 8, 6 এবং 10 এটা হবে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। এরকম তুমি কিছু শর্টকাট তুমি ইজিলি এখানের মধ্যে কি মনে রাখতে পারো। এবার আসো আমরা এখানের মধ্যে বলা হচ্ছে যে এ কোণ ইকুয়াল টু আমাদের 40 ডিগ্রি, বি কোণ ইকুয়াল টু যদি হয় আমাদের এখানের মধ্যে 70 ডিগ্রি। তাহলে দেখো তো কত 40 আর 70, 40 আর 70 যদি হয় তাহলে এই দুজনের যোগফল হচ্ছে 110 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি যদি হয় তাহলে এ কত ডিগ্রি, এ কত ডিগ্রি, এ হচ্ছে কত ডিগ্রি 70 ডিগ্রি। ওকে, এখন আসো আমরা আরেকটা উপপাদ্য আমরা শিখেছি, এটা আমরা ক্লাস 7 এ পড়ছিলাম। সেটা হচ্ছে যে আমাদের যে ত্রিভুজের আমাদের যে এই যে কোণটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে কি এইটা, এবং এই দুটো কোণ যদি সমান হয় তখন বিপরীত বাহু দুটো কি হবে সমান হবে। তাহলে এখানে দেখো এই কোণ 70 ডিগ্রি, এই কোণ 70 ডিগ্রি, তার মানে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, এরা দুজনে কি সমান। তাহলে দুটো বাহু সমান হলে তখন ত্রিভুজটা কি হয়, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আসো আমরা এখানের মধ্যে বলছে যে এ বি সি ত্রিভুজের বাহুগুলো এমন ভাবে এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, এডি মধ্যমা, তাহলে এডি মধ্যমা দ্বারা গঠিত এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল, এবি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে এটা ক্ষেত্রফল হচ্ছে যে এক্স। পুরো বললো এবিসি এর ক্ষেত্রফল কত, এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 2x। কারণ আমরা জানি যে একটা ত্রিভুজের আমাদের যদি এরকম যদি হয় তাহলে এটা যদি হয় আমাদের মধ্যবিন্দু, তাহলে আমরা মধ্যবিন্দু হচ্ছে যে তাহলে এটা হলো মধ্যমা, মধ্যমা ত্রিভুজটাকে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, তাহলে এটা এক্স হলে এটাও কি এক্স, দুজন মিলে কি 2x। তারপরে আমরা এখানের মধ্যে যেটা জানি এখানের মধ্যে বলছে যে আমাদের ইকুইলেটারাল মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, যদি বাহু যদি 2 সেন্টিমিটার, আমরা জানি এটা হচ্ছে যে কি √3/4 a স্কয়ার। এই সূত্রের মধ্যে তুমি ফেলে এটার মানটা বের করে ফেলতে পারো। ওকে, তাহলে তুমি এখানের মধ্যে যে √3/4 a স্কয়ার, তাহলে তোমাকে এখানে বাহু দিছে কত 2, কিন্তু বাহু এখানের মধ্যে তোমার এখানে 2 দিছে, সুতরাং 2 ইউজ করে তুমি ইজিলি এটার ক্ষেত্রফলটা বের করে ফেলতে। তুমি এখানের মধ্যে এত হিসাব নিকাশ করার দরকার নাই, তুমি ইচ্ছা হলে করো। ওকে, একটি ঘরের মেঝের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, তাহলে ধরলাম আমার এটা যদি হচ্ছে যে বিস্তার, তাহলে এটা হচ্ছে প্রস্থ। ওকে, তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের 3 গুণ, আমাদের তাহলে এইটা যদি হয় বিস্তার, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 3x। কাপড় দিয়ে মোড়াতে লাগবে 1102 টাকা 50 পয়সা। প্রতি বর্গমিটার মোড়ার খরচ হচ্ছে আমাদের 7.50 টাকা। তাহলে দেখো আমাদের এত টাকা লাগছে, প্রতি বর্গমিটার কত 7.5। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারি আসলে এটা কত বর্গমিটার। তাহলে আমরা যদি 1102.5 কে যদি 7.5 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 147। তাহলে 147 কি মিটার স্কোয়ার পাচ্ছি আমরা পুরাটার ক্ষেত্রফল। এখন দেখো এটা যদি হয় x, এটা যদি হয় 3x, তাহলে ক্ষেত্রফল কত x * 3x ইকুয়াল টু কত 3x স্কয়ার। তাহলে 3x স্কয়ার ইকুয়াল টু কত, 3x স্কয়ার ইকুয়াল টু কত 147 বা x স্কয়ার ইকুয়াল টু 49। সুতরাং x ইকুয়াল টু কত 7। তাহলে আমাদের বিস্তার যদি হয় x, প্রস্থ হচ্ছে আমাদের 3x, তাই 7 হলে কত 21। এইভাবে তুমি ইজিলি অঙ্কটা সলভ করে ফেলতে পারো। দেখো এখানে বলছে ত্রিভুজের দৈর্ঘ্য হচ্ছে 3, 5 এবং 6। এখন এই ক্ষেত্রে আমরা কি করতে বলছিলাম, আমরা অর্ধপরিসীমা s ইকুয়াল টু বলছিলাম যে 3, 5, 6 ভাগ 2, তাহলে 5 এ 3 হচ্ছে 8, 8 14, 14 কে 2 দ্বারা ভাগ করলে কত 7। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হচ্ছে খুব ইজি, তাহলে আমাদের হচ্ছে যে √7 * 7 - 3 * 7 - 5 * 7 - 6। তুমি কি বুঝিলে অঙ্কটা বের করে ফেলতে পারবা।
তাহলে অর্ধপরিসীমা বের করবো, এরপর আমরা এই সূত্র ইউজ করে অঙ্কটা করে ফেলবো। তারপর দেখো একটি 21 দৈর্ঘ্য ও 18 মিটার প্রস্থ বাগানের বাইরের দিকে 3 মিটার প্রশস্ত পথ আছে। তাহলে দেখো আমাদের বাইরে না ভিতরে, এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। হ্যাঁ দেখো, তাহলে এখানের মধ্যে বাগানটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 21 মিটার আর প্রস্থ হচ্ছে আমাদের 15 মিটার। এখন বাইরের দিকে 3 মিটার প্রশস্ত একটা তোমার পথ আছে, 3 মিটার। তাহলে এই 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 ওকে, এটা হলো কত মিটার? এটা হলো 3 মিটার। ওকে, তাহলে দেখো আমরা বের করবো মূলত যে পথ সহ বাগানের ক্ষেত্রফল আর পথ ছাড়া বাগানের ক্ষেত্রফল। তাহলে একটা থেকে একটা বিয়োগ করলে পথের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তুমি ক্লাস 9 এটা করছিলা। তাহলে দেখো আমরা যদি ধরি আমাদের যে পথ সহ বাগানের দৈর্ঘ্য, তাহলে দেখো আমার বাগানের দৈর্ঘ্য কত? 21 মিটার। তাহলে এদিকে আছে আমাদের 3 মিটার, এদিকে আছে আমাদের কত? 3 মিটার। তাহলে পথ সহ কত? 21 প্লাস 3 প্লাস 3 ইকুয়াল টু কত? আমাদের 27 মিটার। আমাদের পথ সহ দৈর্ঘ্য কত? 15 লগে এদিকে 3 যোগ, এদিকে কি যোগ? 3 যোগ। তাহলে হচ্ছে কত মিটার? 21 মিটার। 15 যোগ 3 যোগ 3। তাহলে আমাদের পথ সহ ক্ষেত্রফল হচ্ছে আসলে যে 27 ইন্টু কত? 21। আর পথ ছাড়া ক্ষেত্রফল হচ্ছে আসলে আমাদের 21 ইন্টু 15। তুমি একটা থেকে একটা বিয়োগ করে দিলে তোমার বের হবে আসলে কি? পথের ক্ষেত্রফল। তাহলে যদি তুমি 1 বর্গ মিটার যদি 2.75 লাগে, ওই ক্ষেত্রফলটা তুমি যদি গুণ করে দাও, তাহলে তুমি কত টাকা লাগে ক্ষেত্রফলটা ইজিলি বের করে ফেলতে পারবা। দেখো এখানে বলছে যে বাহুর অনুপাত, তাহলে বলছে 3:5:6, পরিসীমা বলছে 70। তাহলে এই যদি 3x, এই হয় 5x, এই হবে কি 6x। তাহলে 5 দিনে 8, 8 হচ্ছে যে 14। তার মানে হচ্ছে 14x ইকুয়াল টু হচ্ছে তোমার 70। তাহলে x ইকুয়াল টু তোমার কত? 5। তাহলে x ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে তোমার বৃহত্তম বাহু দৈর্ঘ্য কত? এখানে বলছে 6x না? তাহলে 6x মানে কত? 5 6 30, ইজিলি বের হয়ে গেল মুখে মুখে, হিসাব করা ছাড়াই বের হয়ে গেল। ওকে, এইভাবে তুমি এই অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবা। তাহলে আমরা এই অঙ্কটাও তুমি পারবা, অর্ধপরিসীমার অঙ্ক। তবে সমকোণী ত্রিভুজের অনুপাত, ওই যে আমরা বলছিলাম যে কোনটা, ধরো এখানের মধ্যে 4 4 16 এবং 3 3 9, 16 3 25, না এটা 5 হলে হইতো। ওকে, তারপর এখানে দেখো আমাদের এটা হচ্ছে ধরো 5 5 25 এবং 4 4 16, 25 এবং 16 হচ্ছে 41। তাহলে এটা হচ্ছে না। ওকে, এটা আসি দেখো তো, এটা আমাদের তাহলে আমাদের 8 64 7 7 49 এবং যোগ করলে 121 তো হবে না, তাই না? এটা বাদ। এখন দেখো এটা আসে কিনা, 12 12 হচ্ছে 144 আর 5 5 হলে 25, যোগ করলে 169। দেখি তো আমাদের 13 স্কয়ার সমান কত? 169। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ হচ্ছে আমাদের 13 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আসলে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে হয়ে গেল ত্রিভুজে দুটি কোণের পরিমাণ যদি হয়, একটা যদি হয় 35, একটা যদি 35, একটা যদি হয় 55, তাহলে আমাদের 35 আর 55 দুজন যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 90। একটা যদি হয় 90, তাহলে আমাদের অপরটা কত হবে? অবশ্যই 90। না সরি, দুটো যদি যোগফল 90 হয় তাহলে অপরটা কত? অবশ্যই 90, কারণ তিনজন মিলে 180। তাহলে একজন যদি কমপক্ষে 90 হয়, তাহলে ত্রিভুজটা ডেফিনেটলি সমকোণী। ওকে, সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। তার মানে হচ্ছে আমাদের ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। তার মানে হচ্ছে আমাদের লম্ব আমাদের দেখো যে ভূমি অপেক্ষা ছোট, তাই না? তার মানে হচ্ছে তাহলে আমাদের কে ছোট বা কে বড়, তুমি চিন্তা করো। তাহলে দেখো আমাদের যে ভূমি যদি হয় আমাদের এক্স, লম্ব হচ্ছে x এর 2 ছোট, তো 2 ছোট মানে হচ্ছে লম্ব হচ্ছে x - 2। হ্যাঁ, আবার তুমি অন্যভাবে তুমি বলতে পারো যে লম্ব যদি হয় তোমার x, তাহলে ভূমি হচ্ছে x+2, এরকম বলতে পারো, তোমার যেভাবে খুশি। আবার অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, তাহলে তোমার ভূমিকে তুমি ধরছো x, তাহলে অতিভুজ আবার 2 বড়, তাহলে x+2। তাহলে তুমি জানো আমাদের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে যে আমাদের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন তুমি হিসাব নিকাশ করে দিলে তোমার অতিভুজের দৈর্ঘ্যটা খুব ইজিলি তুমি বের করে ফেলতে পারবা। একটি ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থকোণ 3টি সমষ্টি পড়েছিলাম। বহিস্থকোণ সমষ্টিগুলো অলওয়েজ কত ডিগ্রি? 360 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল হচ্ছে যে এত বর্গ মিটার বেড়ে যায়। তাহলে দেখো আমাদের ধরলাম প্রথম হচ্ছে a ছিল, তাই a ছিল ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। আবার আমরা যদি বাড়াই হলো কত? a+2। তাহলে আমাদের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে আমাদের √3/4 a+2 স্কয়ার। তাহলে আমরা যদি এটা ভাঙি তাহলে a স্কয়ার প্লাস 4 a+4। তাহলে আমরা যদি বিয়োগ করি, তাহলে এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো আমরা 3√3। তাহলে আমরা বিয়োগ করে √3/4 কমন নিলাম, কমন নিয়ে আমরা এটা কহিয়ে হলো তাহলে 3√3। তাহলে আমাদের আলটিমেটলি a স্কয়ার কাটাকাটি গেল, তাহলে আমার থাকলো 4/4 ইকুয়াল টু আমাদের
ইকুয়াল টু 3√3 এবং এটা বেশি কি হয়ে গেল, উল্টে গেল। তখন আমরা এখানের মধ্যে আমরা খুব ইজিলি ক্যালকুলেশন করে আমাদের √3 কাটাকাটি গেল, 3 4 12, তাহলে 4 প্লাস 4 ইকুয়াল টু 12, 4 ইকুয়াল টু 12 থেকে 4 গেলে 8 ইকুয়াল টু 2। খুব ইজিলি বের করে ফেলতে পারছি। এটা আমি তোমাদের করাইছি যে অর্ধপরিসীমা কিভাবে বের করে। তারপর আসো এখানের মধ্যে আমাদের তাহলে এগুলো হচ্ছে তুমি জাস্ট এগুলোর মধ্যে এগুলো দেখে দেখে তুমি ওই যে অনুপাতগুলো হিসাব করবা যে কোনটা আমাদের দুজনকে স্কোয়ার করলে পরেরটা মিলে, এটা বের করে ফেলতে পারবা। সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12, তো বলছে এটা যদি হয় আমাদের যদি সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য যদি 12 হয় তাহলে পরে যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এখন তাহলে এখানে তোমার যদি প্রশ্ন করে, আমরা যদি ধরো আমরা এখানে তুমি অন্য কোনো কিছুর দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই, তুমি একটা সিম্পলি চিন্তা করো। ধরো তোমার এটা বললাম, এটা হচ্ছে আমাদের একটা ধরো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, তাহলে অতিভুজ হচ্ছে এখানে বলছে 12। হ্যাঁ, এখন দেখো ক্ষেত্রফল যদি জানতে হয় তোমাকে তোমাকে তো ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি? সূত্র জানি আমরা হাফ ইন্টু আমাদের ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এখন দেখো তাহলে আমাদের যেহেতু বলছে এটা একটা অতিভুজ, আবার হচ্ছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে পরে তুমি চিন্তা করে দেখো এখানের মধ্যে যেহেতু আমাদের এটা হচ্ছে অতিভুজ, তাহলে দেখো এবং এই দুই বাহু হচ্ছে অফকোর্স সে হচ্ছে যে বড় হবে, তাহলে দেখো মানে এই যোগফল হচ্ছে বড় হবে। এখন এখানে তুমি যদি চিন্তা করো তাহলে যেটা সমদ্বিবাহু বলছে তাহলে কোন দুই বাহু সমান হতে পারে? তুমি কমন সেন্স অ্যাপ্লাই করো, তুমি এখানের মধ্যে কমন সেন্স অ্যাপ্লাই করলে তুমি বুঝবা আসলে এখানের মধ্যে এই দুটো বাহু কি হতে পারে, ইকুয়াল হতে পারে। তাহলে এই যে এবি এবং বিসি কি ইকুয়াল, তাহলে তুমি চিন্তা করো যে এটা যদি হয় ধরো এ বি সি, তাহলে আমরা যদি এখানের মধ্যে যে এ বি এবং বিসি যে কোনো একজনের মান যদি জানি আমাদের হয়ে যাবে। যেহেতু সমকোণী ত্রিভুজ বলছে তার মানে তোমার এখানের মধ্যে আবার সমদ্বিবাহু বলছে, তাহলে এই দুটো বাহু কি সমান, তার মানে তোমার এখানে এবি এবং বিসি বাহু কি সমান। তাহলে তুমি সূত্র যদি লেখো যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে তুমি বিসির জায়গায় কি লিখে দিবা, এবি লিখে দিলা। তাহলে আলটিমেটলি তোমার আসলে 2ab স্কোয়ার ইকুয়াল টু 144, শুধু এবি স্কোয়ার ইকুয়াল টু 72 আর এবি ইকুয়াল টু √72। তো √72 ইকুয়াল টু আমরা √72 ইকুয়াল টু কত, √36 ইনটু 2, 36 কে রুট করলে কত 6, 6√2। তাহলে দেখো তোমার এখানের মধ্যে ভূমিও হচ্ছে তোমার 6√2, আবার লম্ব হচ্ছে কি 6√2 উচ্চতা। তাহলে তুমি লিখলা হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে যে কি উচ্চতা। এইভাবে তুমি চাইলে খুব ইজিলি সমদ্বিবাহু ত্রিভুজের তুমি ক্ষেত্রফল বের করতে পারো। আবার সমদ্বিবাহু ত্রিভুজ আরেকটা সূত্র আছে তোমার, যে এখানের মধ্যে আমরা ধরো এখানের মধ্যে তোমার যদি আমরা যদি ধরে নেই তাহলে এটা হচ্ছে আমাদের সেই কোনটা, তাই না? বা এফ এ না এমন হয় না, আঁকাটা হয় না, এই হচ্ছে যে এই কোনটা বা এরকম তো। ওকে, তাইলে আমাদের এখানের মধ্যে এটাও যদি হয় আমাদের এ, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক কি অসমান বাহু 12। তাহলে ওই যে আমি তোমাদের একটা সূত্র পড়ছিলাম মনে আছে, মনে করার চেষ্টা করো তো। আমরা একটা সূত্র পড়ছিলাম যে এটা যদি হয় আমাদের বি আর এটা যদি হয় এ, তাইলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের যে একটা ক্ষেত্রফলের সূত্র পড়ছিলাম, সেই ক্ষেত্রফলের সূত্রটা কি আমরা খুব ইজিলি তুমি যদি একটু মনে করতে পারো, সেটা হচ্ছে আমাদের b/4 √4a² মাইনাস বি স্কোয়ার। তাহলে আগের অঙ্কের মধ্যে তুমি এইভাবে চাইলে এর মানটা বের করে এইভাবে তুমি কি বের করতে পারো, যেভাবে করো না কেন একটা রেজাল্ট আসবে। এবার আসো তুমি বলছো 3, 5, 6 বাহু দৈর্ঘ্য অনুপাত, একজন 3x, একজন 5x, একজন 6x, তার মানে 14x ইকুয়াল টু হচ্ছে যে আমাদের 70, x ইকুয়াল টু হচ্ছে কত 5। এখন বলছো যে বৃহত্তম দৈর্ঘ্য কত, বৃহত্তম কত 6x, তাহলে 6x ইকুয়াল টু কত, এই যদি 5 হয় তাহলে 5 6 30, ইজিলি তুমি এটা বের করে ফেলতে পারবা। পঞ্চভুজের সমষ্টি ওই যে n - 2 = 180 বের করে ফেলতে পারবা। দ্বি পর্যন্ত বাড়ালে আমাদের এ কোণ যদি হয় আমাদের এ কোণ যদি হয় আমাদের 50 ডিগ্রি আর বি কোণ যদি হয় 80 ডিগ্রি, তাহলে বলছে এটা কত, তাহলে দেখো এটা কত অন্তস্থ কোণের যোগফলের কি সমান, তাহলে 50 80 কত 130, এটা 130, এই যে পাল্লা। এখানে বলছে এবিসি তে এবি এবং এসি সমান। ওকে, বলছে এটা যদি হয় 60 ডিগ্রি তাহলে বহিস্থ এসিডি কোণের মানটা কত। এখন আসো আমরা এটা খুব ইজিলি আমরা এই কোশ্চেনটা আসলে সলভ করব কিভাবে।
দেখো এখন এখানের মধ্যে যেহেতু তোমাকে বলছে যে এ বি আর এসি সমান বাহু, তার মানে এই কোণ আর এই কোণটা কি হবে, সমান হবে। চিন্তা করো তো, এই যদি হয় 60 ডিগ্রি, তাহলে এই দুই কোণের যোগফল কত হবে? যেহেতু তিনটা কোণের যোগফল 180, তাহলে এই বি কোণ আর এই সি কোণ এর যোগফল কত হবে? এদের দুজনের যোগফল হবে 120 ডিগ্রি, কারণ তিনজন মিলে 180 ডিগ্রি। ওকে, এখন যেহেতু এই বি কোণ আর সি কোণের যোগফল 120 ডিগ্রি, এখন যেহেতু আমাদের দুইটা বাহু সমান, তাহলে এই দুইটা কোণ কি সমান, তার মানে প্রত্যেকটা কোণের মান হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমার এই বি কোণ 60 ডিগ্রি, এই সি কোণের মান কত? 60 ডিগ্রি। তবে চিন্তা করো, তাহলে তুমি এ যদি হয় 60 ডিগ্রি, এ যদি 60 ডিগ্রি, তাহলে তোমার যেহেতু বলছে যে বহিস্থ এ সি ডি কোণের মান কত, বহিস্থ আমাদের দেখো আমাদের এই বহিস্থ এই কোণের মান হবে এই যে এই কোণ আর এই কোণের যোগফলের সমান। তাহলে এই যদি 60 হয়, এও 60, তাহলে দুটো 60 হলে যোগফল কত ডিগ্রি? 120 ডিগ্রি। এখানে আসো, যে একজন হচ্ছে আমাদের এখানের মধ্যে এখানে একজন হচ্ছে আমাদের 45, একজন হলো 40, তাহলে এই যদি 40 যে 45 হয়, তাহলে দুজন কত? 85 ডিগ্রি। এখন তিনজনের যোগফল কত? 180, এই কত? 95। ওকে, এখানে দেখো যে এ বি ইকুয়াল টু এসি, তাহলে দেখো এ বি ইকুয়াল টু এসি যদি হয়, তাহলে এই কোণ যদি 30 হয়, তো এ কত? এ হচ্ছে কত? 30। যেহেতু দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হবে, তাহলে এই যদি 30 হয়, তাহলে 30 কত? 60। এই হবে কি বাকি 120, কারণ তিনজন মিলে 180। আবার বলে জিনিসটা দেখো, এখানে এ আর এ কি সমান, তাহলে এ আর এ যদি সমান হয়, তাহলে এটার বিপরীত বাহু এটা আর এটার বিপরীত বাহু এটা কি হবে? সমান হবে। তাহলে এটা যদি হয় 30, এটা হবে কত? 30। তাহলে এটা সমান কত হবে? তিনজন মিলে যোগ করলে কত? 180। তাহলে এই দুজন যোগ করলে যদি 60 হয়, তাহলে ও একা কত? 120। ইজি। এখন দেখো এখানের মধ্যে আমাদের যে এখানে আমাদের এই যে বি কোণ এবং সি কোণ বলছে, এখানে আমাদের বিসি বল মধ্যমা হচ্ছে যে আমাদের এখানের মধ্যে মধ্যবিন্দু ডি, এবং এডি হচ্ছে মধ্যমা। এখন কোনটা সঠিক তোমাকে এখানে জানতে চাইছে। ওকে, এখন আসো এখানের মধ্যে বলছে যে এ বি গ্রেটার দেন বিসি, এই একটা কোশ্চেন বলো, এ বি গ্রেটার দেন বিসি, এই ধরনের কোনো কিছু তো এখানে আসলে পাওয়া যাচ্ছে না। ওকে, এ বি লেস দেন বিডি, এ বি লেস দেন বিডি, এটা তো হবেই না, তাহলে এটা বাদ। তারপর হচ্ছে যে বিডি গ্রেটার দেন সিডি, তাহলে হচ্ছে আমাদের বিডি বিডি গ্রেটার দেন সিডি, না এটা হবেই না, কারণ হচ্ছে এখানে আমাদের মধ্যমা মানে কি এই দুটো কি হবে? ইকুয়াল হবে। তাহলে আমাদের এসি গ্রেটার দেন এডি অথবা এবি গ্রেটার দেন বিসি, এই দুজনে একজন কি হবে? অ্যান্সার হবে। আসো আমরা একটু চিন্তা করে আমরা দেখি। দেখো আমাদের এই যে এ বি ডি এই ত্রিভুজের মধ্যে এটা বহিস্থ কোণ আছে, এটা একটা কি বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ দুটো সমান হবে কত? এই অন্তস্থ এটা প্লাস অন্তস্থ কি এই দুটার যোগফলের সমান। তাহলে আমরা লিখতে পারি যে আসলে আমাদের এ ডি সি কোণ, এ ডি সি কোণ ইকুয়াল টু হবে আমাদের এই হচ্ছে এ বি কোণ প্লাস হলো এই যে কোণটা মানে আমাদের বিডি কোণটা প্লাস বি এ ডি কোণ। এখন দেখো আমাদের যেহেতু বলছে যে এই রেখাটা আর এই রেখাটা সমান, তার মানে আসলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই বি কোণ সমান কি হবে? সি কোণ হবে। তার মানে বি কোণ সমান কি? সি কোণ। তাহলে আমাদের এ ডি সি কোণ ইকুয়াল টু হবে সি কোণ প্লাস বি এ ডি কোণ। এখন তুমি এখানের মধ্যে তাইলে ইজিলি বলতে পারবা আমাদের এ ডি সি কোণ যে কোণটা আমাদের এ ডি সি কোণ, আমাদের এ ডি সি কোণটা ডেফিনেটলি সে আমাদের শুধু সি কোণ হচ্ছে কি হবে? বড় হবে। আবার জিনিসটা খেয়াল করো, যেহেতু এডিসি কোণ হচ্ছে সি কোণ প্লাস বি আমাদের বিএডির যোগফলের সমান, তার মানে এডিসি কোণ একা সি কোণের যোগফলের কি হবে? সরি, সি কোণ হচ্ছে কি হবে? বড় হবে। তাহলে দেখো আমরা এরকম আর কি জিনিসটা আমাদের এ বি সি এদিকে হচ্ছে কি আমাদের ডি, তাহলে আমাদের এই যে এডিসি কোণ সে হবে আমাদের এই সি কোণ হচ্ছে কি বড়। তাইলে এ যদি বড় হয় এই বিপরীত বাহু কোণটা এইটা এসি, আর এর বিপরীত বাহু কোণটা এডি। মনে রাখতে হবে দুটি কোণ যদি একজন একজন হচ্ছে বড় হয়, তাহলে ওদের বিপরীত বাহুগুলো একজন একজন হচ্ছে কি হবে? বড় হবে। তাই সেক্ষেত্রে আমাদের এই যে এসি অলওয়েজ এডি হচ্ছে কি হবে? বড় হবে। তাহলে আমরা আরেকটা উপপাদ্যের মাধ্যমে অঙ্কটা আমরা সলভ করে ফেলতে পারলাম। একটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 84, শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব থেকে 12। নতুন করে বলে দেওয়ার কিছু না, আসলে তুমি বুঝে গেছো এটা, তাই না? এটা হচ্ছে যে এই 12 হচ্ছে কি এটা উচ্চতা।
ভূমি বের করতে বলছে, ইজিলি তুমি বের করে ফেলতে পারবা যে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি পূরণ কি উচ্চতা, তাহলে এটা বের করলা তো ইকুয়াল টু কত 84, এখান থেকে ভূমির মানটা ইজিলি বের করে ফেলতে পারবা। ভূমি হচ্ছে 50, উচ্চতা 20, করা লাগবে না, ইনশাআল্লাহ বের করে ফেলতে পারবা। অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি, তাহলে দেখো সমকোণী ত্রিভুজ বলছে না, তুমি কমন সেন্স ইউজ করো। তাহলে দেখো আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকে একজন তো 90 ডিগ্রি হয়ে গেছে, বাকি দুজন কত হবে, বাকি দুজন প্রত্যেকটা কি হবে, বাকি দুজনের যোগফলই হচ্ছে 90, তার মানে এরা প্রত্যেক 90 ডিগ্রি ছোট, তার মানে এদেরকে আমরা বলতে পারবো এরা কি সূক্ষ্মকোণ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের সমকোণী বিপরীত কোণ একটি যদি হয় 90, তাহলে সমকোণী ত্রিভুজ বলছে, তাহলে একজন 90, বিপরীত বলছে তোমার বিপরীতটা বলছে কত 50, তিনজন মিলে যোগ করলে 180 হইতো, তাহলে এখানে আরেকজন কত 90, 50 করে 140, আরেকজন কত 40, ওকে 40 মুখে বের করে ফেলা যাবে। হ্যাঁ, তাহলে এইভাবে এখানে আরেকটা বলছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদের পার্থক্য 6 ডিগ্রি, তাহলে একজন যদি হয় সমকোণের মধ্যে একজন যদি হয় 90 ডিগ্রি, বাকি দুজন কত 90 ডিগ্রি, তো বাকি দুজনের মধ্যে 90 ডিগ্রি যদি হয়, তাহলে একজন যদি হয় আমাদের এখানে x, তাহলে আরেকজন হবে x মানে 6, এটা পার্থক্য বলছে তোমার 6, তার মানে তোমার হচ্ছে আসলে যে 90 প্লাস x আমাদের প্লাস x মানে 6 ইকুয়াল টু 180 বলতে পারো, অথবা বলতে পারো তুমি যে x প্লাস 6 ইকুয়াল টু 90, একটাই কথা। এটা করলো তোমার 90, বা এখানে তোমার কাটাকাটি গিয়ে 90 থাকে এখানের মধ্যে, মানে তুমি বলতে পারো আর কি, তুমি বলতে পারো যে এখানের মধ্যে যে আমাদের যে এটা যদি হয় x, এটা হচ্ছে x মানে 6, এটা হচ্ছে কি 90, বলতে পারো যে x প্লাস x মানে 6 ইকুয়াল টু 90, অথবা x প্লাস x মানে 6 প্লাস 90 ইকুয়াল টু 180, ওটা বলতে পারো, একই কথা। ওকে, এইভাবে তুমি চাইলে অঙ্কটা সলভ করে ফেলতে পারবা। ওকে, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদের 3 আর 4, দেখো 3 আর 4 হলে তাহলে একজন 3 স্কয়ার একজন 4 স্কয়ার, যোগ করলে কত, যোগ করলে হচ্ছে যে আমাদের 25 রুট করলে কত 5, এটাকে লেখা যাবে আর কি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু কত 5 স্কয়ার, তাহলে 5 স্কয়ারটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এইভাবে তুমি এই যে অঙ্কগুলো কি করতে পারবা, সলভ করে ফেলতে পারবা। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদের হচ্ছে x এবং x মানে x প্লাস 3, তাহলে সমকোণ সংলগ্ন বলছে, তাহলে এই যদি হয় x, এ হচ্ছে কত x প্লাস 3, ক্ষেত্রফল হচ্ছে 170, এটা করতে দেখো তাহলে যেহেতু সমকোণ সংলগ্ন বলছে, তাহলে এটা ক্ষেত্রফল হচ্ছে কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কারণ সমকোণ সংলগ্ন বাহুর মধ্যে কি থাকে, আমার নিহিত থাকে লম্ব এবং ভূমি, লম্ব এবং ভূমি নিহিত থাকে আমার সমকোণের মধ্যে, সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের মধ্যে। এখানের মধ্যে আমাদের অতিভুজ এবং ভূমি দিছে, তাহলে অতিভুজ আর ভূমি যদি দেই তাহলে আমাদের ক্ষেত্রফল কত দেখো, তাহলে আমাদের এখানের মধ্যে এই দিল আমাদের অতিভুজ, এই দিল আমাদের ভূমি, তাহলে আমরা অতিভুজের স্কয়ার থেকে যদি ভূমির স্কয়ার বিয়োগ করি, তাহলে 13 স্কয়ার থেকে 5 স্কয়ার গেলে আর থাকে আমাদের 144 কি আমরা মানে কত 12 স্কয়ার, তার মানে আমাদের এই বাহুটা কত 12, এখন আমরা ক্ষেত্রফল বের করে ফেলবো, হাফ ইন্টু 5 ইন্টু 12, ইজি। ওকে, তারপর বলছে ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম, লম্ব অপেক্ষা 1 মিটার কম, লম্ব x হলে ভূমি x মাইনাস 1, অতিভুজের দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার বেশি, তাহলে x প্লাস 1। এখন বলছো তোমাকে অতিভুজের দৈর্ঘ্য কত, তাহলে তুমি ওই যে কাকা পিথাগোরাস অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওইভাবে তুমি এটা করে ফেলতে পারবা। সমদ্বিবাহু সমকোণী, এটা আগে একবার আসছে, এটা 10√2 হলে এটাকে আমরা x ধরবো, এটাকে আমরা কি ধরবো x ধরবো, এখান থেকে আমরা যেহেতু এই দুজন সমান, যেহেতু সমদ্বিবাহু সমকোণী এই দ্বিবাহু সমান, তখন আমরা এখানের মধ্যে পিথাগোরাস সূত্র ইউজ করে ওটা আমরা সলভ করে ফেলতে পারবো। সমদ্বিবাহুর প্রত্যেকটি কোণের মান ইজি, যেহেতু প্রত্যেকটা কোণ এখানের মধ্যে ইকুয়াল হবে, তাহলে এখানে 60 ডিগ্রি হবে। ক্ষেত্রফল বাবা সমদ্বিবাহু বাহুর দৈর্ঘ্য 4 হলে ওই যে √3/4 a স্কয়ার, সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 24 হয়, দেখো এখানে সব বাহু সমান, তাহলে 3 ইকুয়াল টু যদি হয় তোমার 24, এইগুলো কত 8, তাহলে তুমি 3/4 √3/4 a স্কয়ার দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবা। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজে একটা কোণ যদি হয় 50 ডিগ্রি, তাহলে এখানের মধ্যে অপর দুইটা কোণ যোগফল কত হবে 130 ডিগ্রি, তাহলে এরা প্রত্যেক কত হবে, প্রত্যেক হবে 65 ডিগ্রি। ওকে, তাহলে আসল এইভাবে তুমি নিজে নিজে এই জিনিসগুলো খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা। এখানের মধ্যে আমাদের 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 13, 14, 15, ক্ষেত্রফল কত, ওই যে 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তুমি এখানে অর্ধপরিসীমা এসে গুলো বের করবা, যে 13 যোগ 14 যোগ 15 দুই দ্বারা ভাগ করলে অর্ধপরিসীমা আসবে, কত আসলো 21, ক্ষেত্রফল ইকুয়াল টু √s মাইনাস s মাইনাস b মাইনাস c, বসা দিলে যা আসবে তাই। সমান সমান বাহুর দৈর্ঘ্য 20, তাহলে এ যদি 20 হয় এ হচ্ছে 20,
এর অন্তর্ভুক্ত কোণ যদি 45 হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো কত সুন্দর করে তোমাকে ট্রিকি কোশ্চেন করছে। কেমনে বুঝছো ট্রিকি কোশ্চেন? কারণ এই যদি হয় 45 ভাই, তাহলে দেখো তোমার এখানের মধ্যে যদি তুমি সম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তুমি ইজিলি বের করে ফেলতে চাও, তাহলে দেখো এখানের মধ্যে তুমি আসলে এটা আমরা এটাকে সিম্পলি চিন্তা করি আমরা, দেখো অন্য কোন ওয়েতে তুমি এটা আসলে তুমি করতে পারবে কিনা। হ্যাঁ দেখো তো, তাহলে এটা যদি হয় আমাদের, ধরো এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি এ। এখন ধরো তুমি একটা সূত্র জানো যে যে বি বাই 4 দিয়ে একটা সূত্র জানো, তাই না? 4a² - b² এর সূত্র জানো। ওই সূত্রের মধ্যে তোমার আসলে এর মানটা দিয়ে তোমার বির মানটা যদি তুমি বের করে ফেলতে পারতা, তাহলে পরে তুমি এখানের মধ্যে খুব ইজিলি তুমি অঙ্কটা সলভ করে ফেলতে পারতা। এখন আসো আমরা এটাকে ইজিলি আমরা এটাকে সলভ করে কিভাবে, দেখো আমরা আসলে ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে আমরা শুধুমাত্র যে আমরা এখানের মধ্যে তোমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বলছি তা না, এই সূত্রটাকে আমরা হচ্ছে যে আরেকটু হচ্ছে আমরা সুন্দর করে আমরা এটাকে সলভ করে ফেলতে পারি। কিভাবে দেখো, আমরা ধরো এই একটা ধরো ত্রিভুজ, ওকে। এখন ধরো এটা দৈর্ঘ্য এ, এর দৈর্ঘ্য ধরো বি, এটা দৈর্ঘ্য ধরো তোমার সাপোজ সি। এখন তোমার ধরো এটা হচ্ছে কি উচ্চতা, তার মানে এই যে কোণটা, এই কোণটা কি সমকোণ, ওকে। এই কোণটা মানে হচ্ছে ধরো থিটা, থিটা থিটা হলে ভূমির সাথে থাকবে, এই কোণটা মানে হচ্ছে কি থিটা। তাহলে এখানে আমরা একটা জিনিস আমরা ছোটবেলায় পড়ছি, যে আমরা পড়ছিলাম, মনে আছে তোমাদের, যে সাইন থিটা, কস থিটা এবং টেন থিটা। আমি মনে রাখছিলাম এভাবে যে লতি, ভূতি এবং লঘু, এটা আমি ছোটবেলায় মনে রাখছিলাম। তো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে আমাদের সাইন থিটা ইকুয়াল টু আমাদের লম্ব বাই অতিভুজ। তার মানে আমাদের আমাদের হচ্ছে যে এখানের মধ্যে আমরা বলতে পারি আমাদের হচ্ছে যে লম্ব ইকুয়াল টু আমাদের লম্ব ইকুয়াল টু হচ্ছে আসলে আমাদের অতিভুজ ইন্টু সাইন থিটা। লম্বটা হচ্ছে অতিভুজের কি থিটা, সাইন থিটা, ওকে। এখন ধরো আমরা যদি তাহলে আমাদের এটা যদি তুমি যদি জানো, তাহলে আমরা ধরো এই যে আমাদের বি, এই বিটা হচ্ছে তাহলে কি, তাহলে এই বিটা হচ্ছে আমরা যদি আমরা জানি cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল টু ভূতি, তার মানে ভূমি বাই অতিভুজ। তার মানে আমরা বি ইকুয়াল টু পাচ্ছি আসলে আমাদের অতিভুজ ইন্টু cos থিটা, রাইট? তাহলে দেখো আমাদের কাছে যদি অতিভুজের দৈর্ঘ্য যদি থাকে আর একটা থিটার মান যদি থাকে, তাহলে এখান থেকে আমরা আসলে যে লম্ব এবং ভূমি দুজনের মান বের করে ফেলতে পারি, ওকে। আচ্ছা এখন এখানে আসো যে আমরা এই সূত্র দিয়ে আমরা কি আসলে অঙ্কটা সলভ করব। ধরো আমরা এটা লিখতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যে ত্রিভুজের ক্ষেত্রফলটা, হ্যাঁ ওকে। তাহলে দেখো এই যে এইগুলো আমরা আসলে লিখতে পারবো অপর যে একটা বাহু রয়ে গেল আমাদের সি, তাহলে আমরা লিখতে পারবো আমরা বি ইন্টু এ, এইগুলো লিখতে পারবো আমরা সি কি সাইন থিটা। তার মানে হচ্ছে আমাদের আমরা এটা সংক্ষেপের জন্য আমরা আসলে দেখো যে বি আর সি, দেখো এ হচ্ছে আমাদের বি, এ হচ্ছে কি আমাদের সি, ওকে। এদের মধ্যবর্তী কোণ কত, এই থিটাটা এদের কি এদের মাঝখানের কোণ। তার মানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু আমাদের ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য ইনটু তাদের মধ্যবর্তী কোণ কি সাইন থিটা। তাহলে আমরা নতুন একটা সূত্র পেলাম। ধরো আমাদের যদি এরকম থাকতো সূত্রটা, এটা সমকোণী তো, আমরা ধরো এরকম একটা আমরা পেলাম, ওকে। এই থিটা ধরো আমরা পেলাম, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখানে আমরা বলতে পারবো যে এদের ক্ষেত্রফল হচ্ছে এ বি সাইন থিটা। ধরো এখানে ধরো তোমার এটা ধরো তোমার সি, এটা থিটা না ধরো, বা এটা ধরো তোমার থিটা, তাহলে তুমি এখানে বলতে পারবা যে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বি সি সাইন থিটা। তার মানে হচ্ছে তুমি যদি আসলে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য যদি জানো এবং সন্নিহিত কোণ, মানে এদের যদি তুমি যদি এদের
দুটি বাহু এবং এদের মধ্যবর্তী কোণ যদি জানো, তখন তুমি হাফ ইন্টু বাহুদের গুণফল ইন্টু সাইন থিটা, এই সূত্র দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারো। তো এতক্ষণ কষ্ট করে আমাদের লেকচারটা উপভোগ করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করবা। যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে জানাবা। থ্যাংক ইউ।